নির্বাচন দেরি হলে তার খেসারত গুনতে হতে পারে, বলছেন জামায়াত আমির। বাসায় ফিরল খালেদা জিয়া খুব সুস্থ নন, বলছেন মির্জা ফখরুল। জানাবো দিল্লির তাবেদারির পুরস্কার ভারতেই রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো দলের নির্দেশনা না মানলে কঠোর পরিণতির হুঁশিয়ারি নয়নের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন দেরি হলে তার খেসারত গুনতে হতে পারে, বলছেন জামায়াত আমির। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিচার, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থা দ্রুত সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, প্রয়োজনীয় সংস্কার জরুরি, তবে মাথায় রাখতে হবে নির্বাচন বিলম্বিত হলে তার খেসারত গুনতে হতে পারে সরকার সহ পুরো জাতিকে। জাতীয় স্বার্থে সব মত ও পথের মানুষকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত ইসলামী। গত 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী দুঃশাসনের 1.5 দশকের কালো অধ্যায়। তার ঠিক 5 দিন আগে জামায়াত ইসলামী নিষিদ্ধ করে সরকার। রাজনৈতিক পথ পরিবর্তনের মুহূর্তে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক এবং ওই রাতে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণের অন্যান্য দলের নেতারা সহ বঙ্গভবনে আলোচনার অংশ নেন জামায়াত ইসলামী আমির। এরপর থেকে প্রকাশ্যে রাজনীতির মাঠে রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত দেখা যায় 15 বছর ধরে স্বৈরশাসনের কোণঠাসা থাকা দলটিকে। বাসায় ফিরলেও খালেদা জিয়া খুব সুস্থ নন, বলছেন মির্জা ফখরুল। বাসায় ফিরলেও খালেদা জিয়া খুব সুস্থ নন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া খুব সুস্থ নন। গতকাল উনার টেম্পারেচার ছিল, উন্নত চিকিৎসায় কবে বিদেশে নেওয়া হবে এরকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ওনাকে ডাক্তাররা এখনো পর্যন্ত ফিট টু ফ্লাই মনে করছেন না, সেজন্য বিদেশে যেতে ওনার বিলম্ব হচ্ছে। এবারকার হাসপাতালে 6 দিন চিকিৎসাধীন থাকার পর গত 18 সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বাসায়। দিল্লির তাবেদারির পুরস্কার ভারতেই রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালানো শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। নিয়ম অনুযায়ী শেখ হাসিনা ভারতে বৈধভাবে 45 দিন আশ্রয়ে থাকতে পারবেন, তবে সেই 45 দিন শেষ হয়েছে গতকাল। এরপর তিনি সেখানে কি হিসেবে অবস্থান করবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দিল্লির নাচের পুতুল খ্যাত শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে 45 দিন অবস্থান করতে পারবেন। অবশ্য তার সেই পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করেছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। যুক্তরাজ্য জানিয়ে দিয়েছে তারা শেখ হাসিনাকে জায়গা দেবেন না। আর মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। বাংলাদেশে গণহত্যা করে পলাতক শেখ হাসিনার সামনে 3টি পথ খোলা রয়েছে। তবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দিল্লিকে সবকিছু উজাড় করে দেওয়ার পুরস্কার হিসেবে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকার সুযোগ পাচ্ছেন বলে ভারতের গণমাধ্যমগুলোতে খবর বের হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার সময় 15 বছর শেখ হাসিনা ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তিনি ভারতের সেবা দাস হিসেবে দেশ বিদেশে পরিচিত পেয়েছেন। শেখ হাসিনা নিজেও বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন তা মনে রাখবে। ফলে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ইতিমধ্যে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। সে কারণে ভারত শেখ হাসিনাকে বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় নিতে পারে। আর সেটা হবে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই। তিব্বতে বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু 1959 সাল থেকে ভারতে আশ্রয় রয়েছেন। ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘটনা ছিল সেটিই প্রথম। তারপর থেকে 65 বছরেরও বেশি সময় ধরে ভারতে আশ্রয় রয়েছেন দালাই লামা। এবার প্রতিবেশী দেশ বাংলাদেশের শাসন ক্ষমতায় থেকে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের পুরস্কার হিসেবে শেখ হাসিনার ভারতের দালাই লামার মতোই আশ্রয় পেতে যাচ্ছেন। এর আগে শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা 1975 সালের পর ভারতে আশ্রয় ছিলেন। সে সময় দীর্ঘ 6 বছর তিনি সেখানে থেকেছেন। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ভারতে আশ্রয় নিয়ে রয়া এর সহায়তায় বাংলাদেশ পুনর্দখলের চেষ্টা করেছিলেন। বাংলাদেশ দখলে ব্যর্থ হয়ে দীর্ঘদিন তিনি ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর নিজের ইচ্ছায় দেশে ফিরে আসেন। 1992 সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারকে আশ্রয় দিয়েছিল ভারত। তবে সে সময় নাজিবুল্লাহ দিল্লিতে আসতে ব্যর্থ হন। পরে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। 2013 সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদকে
রাজনৈতিক আশ্রয় দেয় ভারত। এছাড়া 1950 সালে নেপালের মহারাজা ত্রিভুবন বীরবিক্রম শাহকেও আশ্রয় দিয়েছিল দেশটি। ঢাকায় গণহত্যা করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে কি স্ট্যাটাসে অবস্থান করছেন সেটা এখনো অজানা। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অবশ্য এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য চাওয়া হয়নি, তবে বাংলাদেশের পক্ষ থেকে তাকে চুপ থাকতে বলা হয়েছে। একাধিক উপদেষ্টা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার কার্যকর শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর না দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা কূটনৈতিক চ্যানেলে সম্পর্কটা রাখতে চাই। শেখ হাসিনা ভারতে অবস্থানের 45 দিন পূর্ণ হতে চলেছে। তাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সবকিছু আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছেন, তিনি সেখানেই আছেন, আমাদের সেভাবেই দেখতে হবে। ভারতের শেখ হাসিনার স্ট্যাটাসও জানা নেই বলে জানিয়েছেন তিনি। এদিকে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এটি অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো দোষী মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হোক আর যাই হোক না কেন, ওনার প্রত্যর্পণ আমরা চাইতে পারি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। দলের নির্দেশনা না মানলে কঠোর পরিণতির হুঁশিয়ারি নয়নের। দলের নির্দেশনা না মানলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে, দেশের ভাবমূর্তি নষ্ট হয়। যুবদল সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট এবং দখলদারি হচ্ছে। বিএনপির বদনামের ভাগিদার করার জন্য কিছু কিছু মানুষ বিএনপি, যুবদল এবং ছাত্রদল সেজে এগুলো করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন, এ ধরনের ঘটনা যেখানেই দেখা যাবে সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে, আইনের মাধ্যমে তার বিচার হবে। তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে, যদি দলের কেউ কোনো চাঁদাবাজি, লুটপাট ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন তার দায়ভার দল নেবে না। অপরাধী যত বড় নেতা হন না কেন, তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। নুরুল ইসলাম নয়ন বলেন, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে আনা। আজকে সম্মিলিত আন্দোলনে তা সফল হয়েছে। যে কোনো মূল্যে এই সফলতা ধরে রাখতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদল সাধারণ সম্পাদক বলেন, মনে রাখতে হবে বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা, সে আস্থাকে নষ্ট করা যাবে না। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং সব দখল বা চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বের সভায় আর উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এর আগে পটুয়াখালী যুব দল সহ নেতা আহত ফিরোজ আশরাফকে দেখতে তার বাসায় যান এবং সার্বিক খোঁজ খবর নেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।